বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সিরাজগঞ্জ অনলাইন স্কুল থেকে তোমাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক, বেলকুচি সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দ্রবণের শতকরা ঘনমাত্রা ও ppm এককে ঘনমাত্রা এবং তাদের পারস্পরিক রূপান্তর। আজকে আমরা আলোচনা শুরু করব মোলারিটি এবং ppm এককে ঘনমাত্রার মধ্যে পারস্পরিক রূপান্তর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, একটি পাত্রে 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে। ppm এককে ঘনমাত্রা নির্ণয় রূপান্তর করা। তাহলে এই দ্রবণের ঘনমাত্রাকে ppm এককে রূপান্তর করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে মোলারিটি 0.2 মোলার। তাহলে দ্রবণের ঘনমাত্রা 0.2 মোলার, 0.2 মোল পার লিটার। শিক্ষার্থীরা, আমরা জানি ppm সমান হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তাহলে আমরা যদি মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটারে আনতে পারি, তাহলে সেটি হবে এই দ্রবণের ঘনমাত্রা ppm এককে। তাহলে আমরা জানি মোল সংখ্যাকে আণবিক ভর দিয়ে গুণ দিলে আমরা পাই হচ্ছে গ্রামে রূপান্তরিত হয়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর হচ্ছে 40। তাহলে এখন হলো গ্রাম পার লিটার। তাহলে আণবিক ভর দিয়ে গুণন দিলে এককটা হচ্ছে গ্রাম পার লিটার। (0.2 গুণন 40। এবার গ্রাম থেকে মিলিগ্রামে আনার জন্য আমরা আবার 1000 দিয়ে গুণন দিলাম। তাহলে এখন হলো মিলিগ্রাম পার লিটার। তাহলে এখন হচ্ছে 8000 মিলিগ্রাম পার লিটার, মানে ppm। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে দ্রবণের মোলারিটিকে ppm এককে রূপান্তর করতে পারি। এখানে আমরা দেখতে পেলাম মোলারিটির সাথে আণবিক ভর এবং 1000 গুণন দিলেই ঘনমাত্রা ppm এককে রূপান্তর হয়। তাহলে আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি ppm ঘনমাত্রা ইকুয়াল টু হচ্ছে
মোলারিটি গুণন আণবিক ভর গুণন 10⁻³ তাহলে মোলারিটিকে আণবিক ভর ও 1000 দিয়ে গুণন দিলে দ্রবণের ঘনমাত্রা ppm এককে রূপান্তর হয়। তাহলে আমরা যদি ppb এককে ঘনমাত্রা রূপান্তর করতে চাই, অর্থাৎ আমরা মোলারিটিকে ppb এককে রূপান্তর করতে চাইলে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। মোলারিটি গুণন আণবিক ভর গুণন 10⁶। ppt এককে ঘনমাত্রা নির্ণয় করতে চাইলে মোলারিটি গুণন আণবিক ভর গুণন 10⁹। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তিনটি সূত্র প্রয়োগ করে মোলারিটি থেকে ppm, মোলারিটি থেকে ppb এবং মোলারিটি থেকে ppt এককে রূপান্তর করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, তো এই দ্রবণের ঘনমাত্রা যদি আমরা ppt এককে রূপান্তর করতে চাই তাহলে আমরা লিখব ppt এককে ঘনমাত্রা ইকুয়াল টু মোলারিটি গুণন আণবিক ভর গুণন 10⁹। তাহলে এখানে মোলারিটি হচ্ছে 0.1, আণবিক ভর 98 গুণন 10⁹। তাহলে গুণ করলে আসতেছে 9.8 গুণন 10⁹ এত ppt। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা যে কোনো দ্রবণের মোলারিটিকে ppm, ppb ও ppt এককে রূপান্তর করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এই দ্রবণের ঘনমাত্রা ppm এককে দেওয়া আছে। দ্রবণটির আমরা মোলারিটি বের করব, অর্থাৎ এই দ্রবণের ppm ঘনমাত্রাকে মোলারিটিতে রূপান্তর করব। তাহলে আমরা জানি ppm এককে ঘনমাত্রা ইকুয়াল টু মোলারিটি গুণন আণবিক ভর গুণন 10⁻³। তাহলে এখান থেকে যদি আমরা মোলারিটি বের করতে চাই তাহলে মোলারিটি ইকুয়াল টু ppm এককে ঘনমাত্রা ডিভাইডেড আণবিক ভর গুণন 10⁻³।
তাহলে এখানে ppm এককে ঘনমাত্রা 5 গুণন 10 পাওয়ার 3, আণবিক ভর হচ্ছে 36.5 গুণন পাওয়ার 3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে মোলারিটি হবে 0.14 মোলার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে ppm এককে ঘনমাত্রাকে মোলারিটিতে রূপান্তর করতে পারব। এরপর আমরা আলোচনা করব সমতুল্য দ্রবণ। প্রিয় শিক্ষার্থীরা, সমতুল্য দ্রবণ বলতে আমরা বুঝি যে যেই দ্রবণের একই পদার্থের ভিন্ন ঘনমাত্রার এবং ভিন্ন আয়তনের দ্রবণ, যেখানে মোল সংখ্যা সমান, তাহলে একই পদার্থের আয়তন ভিন্ন, ঘনমাত্রা ভিন্ন হলেও যদি মোল সংখ্যা সমান থাকে, তাহলে ওই দ্রবণগুলিকে আমরা সমতুল্য দ্রবণ বলে বিবেচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, 0.5 মোলার 200 মিলি সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ। তাহলে এই দ্রবণের সমতুল্য দ্রবণগুলি কীরকম হতে পারে? তাহলে 100 মিলি 1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ। তাহলে দেখো যে 0.5 মোলার 200 মিলি সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ সমান হচ্ছে 100 মিলি 1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ। আচ্ছা, এছাড়া আমরা লিখতে পারি 1000 মিলি 0.1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ। তাহলে 1000 মিলি 0.1 মোলার দ্রবণটি হচ্ছে কি 0.5 মোলার 200 মিলি সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সমতুল্য দ্রবণ, এবং 1000 মিলি 0.1 মোলার দ্রবণ হচ্ছে 100 মিলি 1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সমতুল্য দ্রবণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে যেই দ্রবণের একই পদার্থের ভিন্ন আয়তন ভিন্ন ঘনমাত্রার দ্রবণগুলিতে যদি মোল সংখ্যা সমান থাকে, তাহলে সেই দ্রবণগুলিকে আমরা বলতে পারি সমতুল্য দ্রবণ, পরস্পরের সমতুল্য দ্রবণ। তাহলে মোল সংখ্যা হচ্ছে VS, অর্থাৎ লিটারে আয়তন এবং মোলারিটি গুণন দিলে আমরা মোল সংখ্যা পাই। তাহলে এখানে মোলারিটি এবং আয়তন গুণ করলে যদি একই মান আসে, তাহলে ওই দ্রবণগুলোকে আমরা সমতুল্য দ্রবণ বলতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব একটি অ্যাসিডের দ্রবণ এবং একটি ক্ষারীয় দ্রবণকে একটি পাত্রে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কি হবে, বা মিশ্রণে অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা কি হবে, বা একটি অ্যাসিড দ্রবণ দ্বারা একটি ক্ষারীয় দ্রবণ সম্পূর্ণ প্রশমিত হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরকম কিছু গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে এই বিষয়টি আলোচনা করব। পাঁচশো মিলিলিটার
0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। দুইশো মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ। প্রিয় শিক্ষার্থীরা, এ একটি দ্রবণ যেখানে 300 মিলি 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড আছে, এবং বি দ্রবণ হচ্ছে 200 মিলি 0.5 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ। এখন প্রশ্ন হচ্ছে যে এ দ্রবণ দ্বারা বি দ্রবণ সম্পূর্ণ প্রশমিত হবে কিনা। আরেকটি প্রশ্ন করা যায় যে এ ও বি দ্রবণের মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে। আরেকটি প্রশ্ন করা যায় যে এ ও বি দ্রবণের মিশ্রণে অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করে। প্রিয় শিক্ষার্থীরা, এরকম উদ্দীপক থেকে আমরা এরকম প্রশ্নগুলি করতে পারি যে এই দ্রবণ দ্বারা বি দ্রবণ সম্পূর্ণ প্রশমিত হবে কিনা, এ ও বি দ্রবণের মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ও এ ও বি দ্রবণের মিশ্রণে অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আমরা এই তিনটি প্রশ্নের উত্তর একই সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে এ ও বি দ্রবণের মিশ্রণে সংঘটিত বিক্রিয়া হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম সালফেট প্লাস পানি। তো এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়াকে অবশ্যই সমতা করতে হবে। যেহেতু এখানে সোডিয়াম দুটো আছে, তাহলে এখানে গুণন দিলে সোডিয়ামের উভয় পাশে সোডিয়াম পরমাণুর সংখ্যা মিলে যাবে। তীর চিহ্নের বাম পাশে টোটাল হাইড্রোজেন পরমাণু আছে দুইটা 4টা, তাহলে এখানে 2 দিলেই হাইড্রোজেন পরমাণুর সংখ্যা মিলে যাবে। তাহলে এই হচ্ছে এ ও বি দ্রবণের মিশ্রণের সংঘটিত বিক্রিয়া। এ দ্রবণের ক্ষেত্রে V1 ইকুয়াল টু 300 মিলি, S1 ইকুয়াল টু 0.1
মোলার N1 ইকুয়াল টু হচ্ছে এই দ্রবণের বিক্রিয়া মোল সংখ্যায়। তাহলে এই দ্রবণটি হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, তার বিক্রিয়ায় মোল সংখ্যা হচ্ছে 1। একইভাবে বি দ্রবণের ক্ষেত্রে V2 ইকুয়াল টু হচ্ছে 200 মিলিলিটার, S2 ইকুয়াল টু হচ্ছে 0.5 মোলার এবং N2 হচ্ছে বিক্রিয়া থেকে আমরা পাই 2 মোল। এখন আমরা দেখতে পারি V1S1 ডিভাইডেড V2S2 ইকুয়াল টু N1 ডিভাইডেড N2। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে উভয় দ্রবণের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রাও দেওয়া আছে, কিন্তু আমরা এখান থেকে আমরা একটি দ্রবণের আয়তন এবং ঘনমাত্রা আমরা এই সমীকরণে ব্যবহার করব এবং অপর দ্রবণে শুধু ঘনমাত্রা ব্যবহার করে সেই দ্রবণের আয়তন বের করব। অর্থাৎ সম্পূর্ণ এ দ্রবণ দ্বারা আসলে বি দ্রবণের কত মিলি প্রশমিত হবে তা নির্ণয় করব। এর জন্য আমাদের এখানে আমরা বি দ্রবণের আয়তনটি আমরা কি করব, বের করব। তাহলে এখানে V2 হচ্ছে সম্পূর্ণ এ দ্রবণকে প্রশমিত করতে বি দ্রবণের কত মিলিলিটার প্রয়োজন, সেটি হচ্ছে V2। তাহলে এখানে V1 হচ্ছে এ দ্রবণের আয়তন, S1 হচ্ছে এই দ্রবণের ঘনমাত্রা, N1 হচ্ছে বিক্রিয়া থেকে এই দ্রবণের বিক্রিয়কটির মোল সংখ্যা এবং বি দ্রবণের ক্ষেত্রে V2 হচ্ছে সম্পূর্ণ এ দ্রবণকে প্রশমিত করতে বি দ্রবণ কত মিলি লাগে সেটি হচ্ছে V2, আর S2 হচ্ছে বি দ্রবণের ঘনমাত্রা, বি দ্রবণের ঘনমাত্রা এবং N2 হচ্ছে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। তো আমরা বের করব V2 এর মান। তাহলে V2 ইকুয়াল টু V1S1 N2 ডিভাইডেড S2 গুণন N1। তাহলে V1 হচ্ছে 300, S1 হচ্ছে 0.1, N2 হচ্ছে 2, S2 হচ্ছে 0.5, N1 হচ্ছে 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, $120 মিলিলিটার। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ এ দ্রবণ দ্বারা বি দ্রবণের 120 মিলিলিটার প্রশমিত হবে। তাহলে বাকি আয়তনের সোডিয়াম হাইড্রোক্সাইডটি কি অবিকৃত অবস্থায় থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সম্পূর্ণ এ দ্রবণ দ্বারা বি দ্রবণের 120 মিলিলিটার প্রশমিত হবে। সুতরাং এ দ্রবণ দ্বারা সম্পূর্ণ বি দ্রবণ প্রশমিত হবে না। এটি একটি উত্তর। আমাদের প্রথম প্রশ্নটি ছিল যে এ দ্রবণ দ্বারা বি দ্রবণ সম্পূর্ণভাবে প্রশমিত হবে কিনা। তাহলে উত্তর হচ্ছে এ দ্রবণ দ্বারা সম্পূর্ণ বি দ্রবণ প্রশমিত হবে না।
এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর আলোচনা করব। দ্বিতীয় প্রশ্নটি ছিল যে এ ও বি দ্রবণের মিশ্রণের প্রকৃতি কি হবে। এ এবং বি দ্রবণের মিশ্রণের প্রকৃতি কি হবে? তাহলে আমরা দেখতে পেলাম যে মিশ্রণে 80 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত থেকে যাবে, অর্থাৎ বি দ্রবণের 80 মিলি, বি দ্রবণ ছিল 200 মিলি, তার মধ্য থেকে 120 মিলি প্রশমিত হয়েছে এ দ্রবণ দ্বারা। তাহলে মিশ্রণের ভিতরে অবশিষ্ট আছে 80 মিলি 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তাহলে যেহেতু মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অবশিষ্ট আছে, অতএব মিশ্রণের প্রকৃতি হবে কি? অম্লীয়। যেহেতু মিশ্রণে 200 মাইনাস 120 বা 80 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অবশিষ্ট আছে, অতএব মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। তাহলে যেহেতু মিশ্রণে 80 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অবশিষ্ট আছে, অতএব মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। এবার আমরা তৃতীয় প্রশ্নটির উত্তর আলোচনা করব। তৃতীয় প্রশ্নটি ছিল যে মিশ্রণে অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পেলাম যে মিশ্রণে 80 মিলি 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, কিন্তু যখন আমরা মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করব, তখন মিশ্রণের মোট আয়তনকে আমাদের হিসাবে আনতে হবে। আবার এখানে V3 ইকুয়াল টু 80 মিলিলিটার, S3 ইকুয়াল টু 0.5 মোলার, V ইকুয়াল টু হচ্ছে 500 মিলিলিটার, S ইকুয়াল টু হোয়াট। তাহলে বিক্রিয়া করার পরে মিশ্রণে এককভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 80 মিলি 0.5 মোলার, অর্থাৎ এই ঘনমাত্রার 80 মিলি আছে। তাহলে এই যদি আমরা মিশ্রণের ঘনমাত্রা বলতে টোটাল আয়তনটি আমাদের হিসাবে আনতে হবে। তাহলে টোটাল আয়তন হিসাব করলে ঘনমাত্রা কত হবে, সেটি হচ্ছে আমাদের S। তাহলে VS ইকুয়াল টু V3 S3, তাহলে S ইকুয়াল টু V3 S3 ডিভাইডেড V। তাহলে V3 হচ্ছে 80, S3 হচ্ছে 0.5, V হচ্ছে 500। .08 মোলার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৃতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে এই দুটি দ্রবণের মিশ্রণে ক্ষারের ঘনমাত্রা হচ্ছে, অবশিষ্ট ক্ষারের ঘনমাত্রা হচ্ছে 0.08 মোলার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি সৃজনশীল প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করব।
প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা বোর্ডে দুটি দ্রবণ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে এ দ্রবণ, আরেকটি হচ্ছে বি দ্রবণ। এ দ্রবণ হচ্ছে 500 মিলি 0.2 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এবং বি দ্রবণটি হচ্ছে 400 মিলি 0.15 মোলার সালফুরিক অ্যাসিড দ্রবণ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মোল কি, যেটি আমরা ধারাবাহিক ক্লাসের প্রথম দিকে আলোচনা করেছিলাম। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন হচ্ছে মোলারিটি তাপমাত্রা নির্ভরশীল। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এ দ্রবণের ঘনমাত্রা ppm এককে রূপান্তর করো। তাহলে এ দ্রবণের ঘনমাত্রাটি মোলারিটিতে আছে, এটি ppm এককে রূপান্তর করতে হবে। এবং আজকের আলোচনা থেকে এ ও বি একত্রে মিশ্রণে অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করো, এটা আমরা আজকে আলোচনা করছি এরকম প্রশ্ন। তো এই সৃজনশীলটি তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।